আচমকা আরিয়ানের সাথে ধাক্কা লেগে ওনার গায়ের উপর পড়ে যাই আমি। হঠাৎ করে এমনটা হওয়াতে আরিয়ানও তাল সামলাতে না পেরে পড়ে যায় নিচে। এই মুহূর্তে আরিয়ান নিচে আর আমি তার উপরে। আর আমার পিছনে তিশা আর রুহি জাস্ট হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আর বলছে, বেশ হয়েছে, আমাদের থেকে পালানো হচ্ছিল না, যা হয়েছে বেশ হয়েছে। ওদের কথা শুনে রাগ হচ্ছে আমার। ইচ্ছে করছে দুটোকে লাথি মেরে ফেলে দেই। কিছুক্ষণ আগে আমার গান শুনে তিশা রুহি দুজনেই আমার পিছনে দৌড়াতে লাগে। কারণ আমার গান তাদের এত পছন্দ হয়েছে যে আমায় তারা পিটিয়ে নোবেল দিবে। আর তাদের দেওয়া উপহার থেকে বাঁচতেই রুম থেকে সোজা দৌড়ে আসতে নিলাম আমি। কিন্তু রাস্তার মাঝখানে যে একটা খাম্বা দাঁড়িয়ে থাকবে কে জানত। পিছন দিকে তাকিয়ে দৌড়াতে ছিলাম আমি। তারপর বাকিটা ইতিহাস। এই মুহূর্তে ভয় চোখ বন্ধ করে রেখেছি আমি। জানি এখনই আরিয়ান আমায় চেঁচিয়ে বলবে, ইউ স্টুপিড গার্ল, চোখে কি দেখ না নাকি? একরাশ ভয় এসে গ্রাস করল আমায়। আস্তে আস্তে চোখ খুললাম আমি। তারপর আরিয়ান কি বলবে তার আগেই আমি চেঁচিয়ে বলে উঠলাম, সরি সরি ভাইয়া, আসলে আমি আপনাকে দেখতে পাইনি। তা দেখবে কেন, চোখ তো তোমার মাথার পিছনে থাকে। চোখগুলো পিছনে থাকলেই ভালো হতো, তাহলে আপনাকে দেখতে পেতাম। জোরপূরক হেসে, তোমার স্টুপিড কথা বার্তা বাদ দিয়ে উঠো আমার উপর থেকে, চেঁচিয়ে। আরিয়ানের কথা শুনে দাঁতে কামড় দিলাম আমি। যা গায়ের উপর থেকে না উঠে খালি খালি বক বক করছি। তারপর আস্তে আস্তে উঠে পড়লাম আরিয়ানের উপর থেকে। তারপর আরিয়ানও উঠে দাঁড়ালো। তারপর বলে উঠল, তোমার ওজন কত বলো তো? আমার ওজন এই তো বেশি না, 5 কেজি। ওই আমায় কি বোকা পেয়েছ, তোমার ওজন 5 কেজি। আপনি বোকার মতো প্রশ্ন করলে আমি বোকার মতো ওর দিব না। আমি কি বোকার মতো প্রশ্ন করছি লালমরিচ? ওই আপনি কথায় কথায় লালমরিচ কেন বলেন? আমার সুন্দর একটা নাম আছে, সেইটা বলে ডাকবেন। এমন সময় সেখানে উপস্থিত হল তুলি আফায়। সে এসেই বলল আরিয়ানকে, তুই আবার এই মেয়েটার সাথে কথা বলছিস? তুলির কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমার সাথে কথা বললে কি ওনার মানসম্মান প্লাস্টিক হয়ে যাবে নাকি? আমার কথা শুনে তুলির সোজা ওর। ও তো কিছু জানি না, আরিয়ানকে বারণ করেছি ব্যাস। এতক্ষণ পর আরিয়ান বলে উঠল, ওসব কথা বাদ দে, এখন চল। আমি আরিয়ানের কথা শুনে বললাম, কোথায় যাচ্ছেন আপনারা? সেটা তোমায় না জানলেও চলবে তুলি। এতটুকু বলে তুলি আফায় আরিয়ানের হাত ধরে নিয়ে গেল। ওনাদের এমন কাজ থেকে মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, ও বাবা, এ দেখি টুরু নাব। আমার কথা শুনে জিসান হাসল। তারপর তাদের পিছন পিছন সায়ান, জিসান আর নূর তিনজনই গেল। এমন সময় নূর পিছন ঘুরে বলে উঠল, আপু, আমরা ঘুরতে যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। নূরের কথা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বলে উঠলাম, আমরা গেলে তুলোর বস্তা থুককু তোমাদের তুলি আফায় প্রচুর রেগে যাবে, তাই তোমরা যাও। আমার কথা শুনে হাসল নূর। তারপর আর কিছু না বলে সেও চলে গেল তাদের সাথে। মেয়েটা খুব ভালো, কি সুন্দর মিষ্টি করে কথা বলে। এমন সময় পিছন থেকে আমায় ঝাপটে ধরল তিশা আর রুহি। তারপর বলল, এখন ছাড়ছি না তোকে, আগে বল কি হয়েছিল তখন। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে ওদের সব বললাম। আমার কথা ওরা হাসল খুব। অবশ্য হাসারই কথা। গ্রামীণ রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি, তিশা আর রুহি, আর হাজার হাজার সেলফি তুলছি। হঠাৎই সামনে থেকে একটা ভ্যান গাড়ি গেল। সাথে সাথে সেইটাকে থামিয়ে আমরা উঠে পড়লাম।
উদ্দেশ্য পুরো গ্রাম ঘুরে দেখা। গ্রাম বাড়িতে ভ্যানে করে ঘোরার মজাই আলাদা। ভ্যানের উপর দাঁড়িয়ে গান গাইছি আমি। যাইমু লং যাইমু বাজাইমু বাংলা গান তুমি আমি দুজন মিলে করমু কত ফ্যান। আমার গান শুনে তিশা বলে উঠল, এখানে আমরা তিনজন আছি কিন্তু। আর গানটা তোর জামাই সাথে থাকলে গাবি। এখন জামাই নাই, তোরা আছো। যখন হইবে তখন দেখমু আনে। সেই সময় তো আমাগো ভুইল যাবি। তগো মনে রাইখা কি লাভ। আমার কথা শুনে দুজনেই একসাথে বলল, কি? আমি হাসলাম। এদিকে আরিয়ান, সায়ান, জিসান, তুলি, নূর পাঁচজন একসাথে গ্রাম ঘুরে বেড়াচ্ছে আর ছবি তুলছে। আরিয়ানের কাছে আছে একটা ক্যামেরা যেটা দিয়ে সে ঘুরে ঘুরে পুরো গ্রাম বাংলার ছবি তুলছে, আর সায়ান, জিসান, নূর আর তুলি সেলফি তুলতে ব্যস্ত। হঠাৎই আরিয়ানের চোখ গেল তাদের কাছ থেকে কিছুটা দূরে একটা ভ্যানে করে যাওয়া তিনটে মানুষের দিকে। সে বুঝতে পেরেছে তিনজন কারা কারা। তাদের কাণ্ড দেখে হাসল আরিয়ান। লাল মরিচের কাণ্ড দেখে আরিয়ান বলে উঠল, পাগলি মেয়ে একটা। হঠাৎই ডাক পড়ল আরিয়ানের। আরিয়ানও আর কিছু না ভেবে আরেকবার ওদের দিকে তাকিয়ে চলে গেল। জিসানদের কাছে। পাক্কা 30 মিনিট ভ্যানে করে ঘুরে নামলাম আমরা। তারপর বড় একটা মাঠের দিকে হাঁটতে লাগলাম আমরা তিনজন একসাথে। হঠাৎই তিশা বলে উঠল, দোস্ত ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে তো। আমারও, রুহি। কিন্তু এই মুহূর্তে খাবার কোথায় পাব? আশেপাশে তো কোনো দোকান নেই। আর আমরা তো এই ক্ষেতের ভিতর চলে এসেছি। হঠাৎই সামনে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম আমি। তারপর ওদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, দোস্ত দেখ সামনে কি পেয়ারা খাবি? আমার কথা শুনে ওরা হেসে বলল, খাবো কিন্তু পারবো কেমনে? চাপ নিস না, আমি তো আছি। আমার কথা শুনে ওরা দুজনেই অবাক হয়ে বলল, তুই গাছে উঠবি? পারো উঠতে? পারি না তাতে কি হইছে, চেষ্টা তো করতে পারি। পড়ে গেলে কি হবে, রুহি? আরে পড়ব না তো, তোরা দাঁড়া। এই বলে আমি কোমরে ওড়না বেঁধে গাছে উঠতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই উপরে উঠে গেলাম। তারপর একটা একটা করে প্রায় অনেকগুলো পেয়ারা পেরে ওদের হাতে দিলাম। তারপর ওরা খেতে শুরু করল। আর আমি গাছের ডালে বসেই শুরু করলাম। সময়টা দুপুর হওয়ায় এই মুহূর্তে আশেপাশে তেমন কেউ নেই। বেশ কিছুক্ষণ পর তিশা আর রুহি বলে উঠল, আর কতক্ষণ গাছে বসে থাকবি, এখন তো নাম। ওদের কথা শুনে পড়লাম আমি আরেক বিপদে। উঠে তো গেছি, এখন নামব কিভাবে? নামব কিভাবে? আমার কথা শুনে ওরা অবাক হয়ে বলে উঠল, কি চেঁচাচ্ছিস কেন? আমি নামতে পারছি না, আমায় নামা তোরা। আমার কথা শুনে দুজনেই দুশ্চিন্তায় পড়ে গেল। আর আমারও এখন ভয় হতে লাগলো, কারণ আমি সিরিয়াসলি নামতে পারছি না। ভাই তোরা কিছু একটা কর, আমি সত্যি সত্যি নামতে পারছি না। এমন সময় ওখানে এসে উপস্থিত হল আরিয়ান, সায়ান, জিসান, তুলি আর নূর। জিসান জিজ্ঞেস করল, তোমরা এখানে কি করছো? আমরাও আপনাদের মতো ঘুরতে ঘুরতে এখানে এসেছি কিন্তু। রুহি, কিন্তু সায়ান। সায়ানের কথা শুনে তিশা বলে উঠল, আসলে ভাইয়া আমরা একটা বিপদে পড়েছি। কি বিপদে পড়েছ তোমরা? আর তোমরা দুজন কেন? আরেকজন কোথায়? আরিয়ান। আরিয়ানের কথা শুনে রুহি হাতের ইশারায় আমায় দেখালো। তারপর বলল, ও গাছে উঠে তো পড়েছে কিন্তু নামতে পারছে না। আচমকা সবাই আমার দিকে তাকাতে আমি একটা দাঁত কেলানি হাসি দিয়ে বললাম, সারপ্রাইজ। দুই হাত মেলে। আমার কথা শুনে সবাই জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল।
কি ডেঞ্জারাস মেয়েরে বাবা, বিপদে পড়েছে তারপরও হাত কেলানি কমল না। তুলি। হঠাৎই জিসান আমার সামনে এসে বলল, তুমি ওখানে কি করছো? আমি, ভাইয়া কেচ। এই বলে একটা পেয়ারা মারলাম জিসানের দিকে। জিসানও ধরে ফেলল। জিসান ধরতেই আমি বলে উঠলাম, ভাইয়া খান প্রচুর মিষ্টি, আর ওইটা পাড়ার জন্য উঠেছিলাম গাছে। জিসানও আমার কথা শুনে পেয়ারা খেতে লাগল। তারপর বলে উঠল, সত্যি খুব মিষ্টি। বলেছিলাম না ভাইয়া, আরো দিব। দেও। তারপর জিসান আর আমি ওখানে ওইভাবেই গল্প শুরু করে দিলাম। আর বাকিরা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে, কারণ তারা হয়তো ভাবতেই পারছে না এই রকম একটা সিরিয়াস বিষয়ে এমন কিছু করবে দুজন। কিছুক্ষণ পর তিশা আর আরিয়ান একসাথে সামনে এসে বলল, এই তোরা কি করছিস বলতো? ও ওখান থেকে নামতে পারছে না, আর তোরা কিনা একসাথে গল্প শুরু করে দিছ। তিশার কথা শুনে এতক্ষণ পর আমার মনে পড়ল যে আমি গাছের ডালে আটকা পড়েছি। আমি চেঁচিয়ে বললাম, ভাইয়ারা প্লিজ হেল্প মি। আমার কথা শুনে আরিয়ান বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, তোমায় ওখানে উঠতে বলেছিল কে? আরিয়ানের কথা শুনে আমি ভেবে বললাম, কে জানো বলেছিল? হা ভাইয়া, আমি নিজেই নিজেকে বলেছিলাম। শাট আপ, দমক দিয়ে। আরিয়ানের দমক শুনে আমি চুপ। বেশ কিছুক্ষণ চলে গেল, কোনোভাবেই কেউ আমায় নামানোর উপায় খুঁজে পেল না। এখন সবাই মিলে আমায় বকাবকি করছে। আরিয়ান, সায়ান, তুলি, তিশা, রুহিও। যেটা মোটেও আমার কাছে ভালো লাগছে না। মাঝখান থেকে তুলি বলে উঠল, নামতে যখন জানো না উঠেছিলে কেন? কথাটা খারাপ না বললেও কেমন গায়ে লাগলো আমার। তারপর চেঁচিয়ে বলে উঠলাম, আমি স্টার। চুপ কর সবাই, আমি একাই উঠেছি, একাই নামব। এমন সময় হাতে লাঠি নিয়ে গাছের মালিক দিল দৌড় আর চেঁচিয়ে বলছে, এই কারা আমার গাছের পেয়ারা চুরি করে? লোকটার কথা শুনে সবাই প্রায় ওয়েজিত হয়ে গেছে। আর বলছে, তাড়াতাড়ি নাম। আমিও আর কোনো উপায় না পেয়ে নিচে নামতে ব্যস্ত হয়ে পড়লাম। আর যার পরিণতি, পা পিছলে পড়ে গেলাম। ভয়ে চোখ বন্ধ করে নিলাম। জানি এখনই আমায় নিয়ে হসপিটালের দৌড়াতে হবে, আর আমি হসপিটালের বেডে শুয়ে থাকব। আর কিছু মনে নেই, অতিরিক্ত রৌদ্রের তাপ আর ভয় আমি জ্ঞান হারালাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে, কিন্তু আরিয়ান আমার কোনো কথার উড় না দিয়েই হনহন করে আমায় কোলে তুলে নিয়ে সোজা ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। আমি তো রীতিমতো ভয় ঘাবড়ে গেলাম। আমি চেঁচিয়ে বললাম, আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? আরিয়ান আমায় দমক দিয়ে বলল, শাট আপ। আরিয়ানের দমক শুনে আমি চুপ। এমন সময় একজন ডাক্তার এসে বড় একটা ইঞ্জেকশন নিয়ে আসলো। যা দেখে আমি ভয়ে বললাম, এটা দিয়ে কি হবে? তোমাকে এটা দেওয়া হবে। আরিয়ান, কি? ওইভাবে তাকানোর মতো কিছু হয়নি। আরিয়ান, না না, আমি দিব না। এই বলে লাফালাফি শুরু করে দিলাম। আর আরিয়ান আমায় শক্ত করে চেপে ধরল। আমায় ধরতেই ডাক্তার বড় একটা ইঞ্জেকশন নিয়ে সামনে দাঁড়ালেন। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, না। এই বলে চেঁচিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। এদিকে হঠাৎ করে আমি চেঁচিয়ে উঠাতে সবাই অবাক হয়ে গেল। এমন সময় তিশা আমায় ধরে বলল, কি না না করছিস? হঠাৎ করে তিশা আমায় ধরাতে আমি আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে অবাক হলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর আমিও চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কি হচ্ছিল।
পরক্ষণেই বুঝতে পারলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম, আর আমি এখন বাড়িতেই শুয়ে আছি। ও বাবা গো, কি ভয়ঙ্কর স্বপ্ন! স্বপ্নেও ফাটা স্পিকার, আমার সাথে সাংঘাতিক ছেলে। আমার ভাবনার মাঝে তিশা বলে উঠল, কি হলো, কি ভাবছিস? না কিছু না। তুমি ঠিক আছো তো জিসান? জিসানের কথা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বলে উঠলাম, জি ভাইয়া, কিন্তু আমার কি হয়েছিল? আমার কথা শুনে জিসান অবাক হয়ে বলল, কি তোমার কিছু মনে নেই? কি মনে থাকবে ভাইয়া? আমার কথা শুনে আরিয়ান বলে উঠল, এত কিছু ঘটে গেল আর লালমরিচ বলে কি ওর নাকি কিছু মনে নেই? অবশ্য অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই মনে নেই হয়তো। যাক গে, বাদ দে, আমাদের কাজ শেষ, সবাই চল এখন। আরিয়ানের কথা শুনে একে একে সবাই বেরিয়ে গেল, সায়ান, জিসান, তুলি, নূর, আরিয়ান। ওনারা যেতেই আমি তিশাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে আসলাম? তারপর তিশা বলে উঠল, তখন তুই গাছ থেকে যখন পড়ে যেতে নিয়েছিলি তখন আরিয়ান ভাইয়া তোকে ধরে ফেলে। তারপর পুরো রাস্তাটাই সে তোকে কোলে তুলে নিয়ে এসেছিল। ভাগ্য ভালো ছিল দাদু বাড়িতে ছিল না, না হলে কি যে জানে। আর কিছুক্ষণ দেরি গাছের মালিক আমাদের ধরে মারত জানিস। তিশার কথা শুনে অবাক হলাম আমি। এত কিছু হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তার মানে ফাটা স্পিকার এমনিতে খুব ভালো আছেন। একটা ধন্যবাদ জানাতে হবে ওনাকে। এদিকে নিজের রুমে বসে রেগে আগুন হয়ে আছে তুলি। এই মুহূর্তে সে ওই মেয়েটা একদম সহ্য করতে পারছে না। কেন মেয়েটা বারবার আরিয়ানের কাছে চলে আসে কেন? ওর খুঁজে পায় না। আজ পর্যন্ত আরিয়ান কোনো তাকে সামান্য টাচ অবধি করেনি। সেখানে ওই মেয়েটাকে কি করে কোলে তুলে নিল আরিয়ান? এর মানে আরিয়ান ওই মেয়েটাকে, নানা এটা আরিয়ান শুধু আমার। এই রকম নানা কিছু ভেবে রেগে আগুন হয়ে যাচ্ছে তুলি। সে কিছুতেই আরিয়ানের সাথে ওই মেয়েটাকে সহ্য করতে পারছে না, কেন পারছে না তা সে নিজেও জানে না। সিঁড়ি বেয়ে উপরে উঠছে রুহি, কারণ সে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যাচ্ছে মিমের জন্য। আর অন্যদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সায়ান। বরাবরের মতোই মোবাইল টিপতে টিপতে মাথা নিচু করে নামছে সে। আচমকা দুজন একসাথে সামনে আসাতে দুজনেই চমকে যায়। তারপর রুহি ওদিকে সরে আসতে নিলে সায়ানও ওদিকে যায়। আবার সায়ান এদিকে সরে আসতে নিলে রুহিও সেদিকে যায়। এইভাবে দুবার করার পর সায়ান স্থির হয়ে দাঁড়াল। তারপর হাতের ইশারায় রুহিকে থামতে বলে রুহিও থেমে যায়। তারপর সায়ান নিজের হাত দিয়ে রুহিকে সরিয়ে দেয়। তারপর আর কিছু না বলেই হনহন করে চলে যায় সায়ান। আর রুহি কিছুক্ষণ সায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে আনমনে হেসে উপরে চলে যায়। উপরে উঠে সোজা রুমে ঢুকে পড়ল রুহি। কিন্তু বিছানায় মিমকে না দেখে অবাক হয়ে তিশাকে বলল, ও গেল কই? ওটা আবার কে? আরে মিম। ওহো, একটু বাহিরে গেছে কোনো একটা কাজে। ওহ, কিন্তু আমি যে ওর জন্য শরবত নিয়ে এসেছিলাম সেটা। তিশা গিয়ে রুহির হাতের শরবতটা নিয়ে বলল, ও নেই তো কি হয়েছে, আমি তো। এই বলে ধকধক করে পুরো শরবত খেয়ে নিল। আরিয়ানের রুমে উকি মারছি আমি। উদ্দেশ্য হলো আরিয়ানকে দেখে একটা ছোট্ট ধন্যবাদ দেওয়া। এমন সময় পিছন থেকে আরিয়ান বলে উঠল, চোরের মতো আমার রুমে উকি মারছ কেন? আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গেলাম। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম, চোরের মতো উকি মারতে যাব কেন? তাহলে কি করছ? কিছু বলার ছিল আপনাকে ভাইয়া। একটু নিচু হন। ওহ, বুঝতে পারছি সেদিনের মতো আবার কোনো নতুন শয়তানির ধান্দা, তাই না? আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম,
আরে না, আপনি তো আমার চেয়ে লম্বা, তাই একটু নিচু হতে বলেছি। যা বলার এইভাবেই বলো, তোমায় বিশ্বাস নেই। আচ্ছা ঠিক আছে। বলো। আসলে ভাইয়া। একদম আসলে আসলে করবে না, যা বলবে সোজাসাপটা বলে ফেলো। আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এই ব্যাপার, ঠিক আছে, এতটুকু বলে মুচকি হাসল আরিয়ান। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি, পরে কথা হবে। মিষ্টি ভাবে আমার কথা হাসল আরিয়ান, তারপর বলল, ঠিক আছে বাই। আমি দৌড়ে চলে আসলাম। এদিকে আমাকে এইভাবে দৌড়াতে দেখে হেসে বলল, আসলেই পাগলি মেয়ে একটা। তারপর সে চলে গেল তার রুমে। সন্ধ্যা 7টা। দয়াল তোর লাইগা তাহেরি আঙ্কেলের ডিজে গানটা গাইছি আমি, তিশা, রুহি আর সাথে লুডু খেলছি। এমন সময় আমাদের রুমের পাশ থেকে হেঁটে যাচ্ছিল জিসান। এমন গান শুনে সে অবাক হয়ে রুমের ভিতর ঢুকল। আমাদের গানের মাঝখানে আমাদের রুমে এসে উপস্থিত হল জিসান ভাইয়া। আমাদের গান গাইতে দেখে হাসল সে। তারপর বলল, এটা কি গান গাইছো তোমরা? আরে ভাইয়া চাপ নিবেন না, একটা গান গাইলেই চলে। তুমি তা করছো কি তোমরা? এই তো ভাইয়া লুডু খেলছি মোবাইলে, আপনি খেলবেন? আমার কথা শুনে তিশা একটা গুথা মারল আমায়। ওর মারার দিকে কোনো গুরুত্ব না দিয়ে আবারও জিসান ভাইয়াকে বললাম, আমিস্টার কি হলো ভাইয়া, খেলবেন? জিসান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। তারপর আর কি, চারজন মিলে উড়াধুরা হাসাহাসি আর খেলাখেলি শুরু। জিসান ভাইয়া সত্যি খুব মিশুক টাইপের একটা ছেলে, আমার তো তাকে বেশ ভালো লেগেছে। কিন্তু তিশা হয়তো আমার কাজে রেগে বোম হয়ে আছে। এদিকে নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছে আরিয়ান, সায়ান, তুলি আর নূর। নূর সবার ছোট দেখে শুধু চুপচাপ ওদের কথাগুলো শুনছে আর বোরিং হচ্ছে। হঠাৎই সায়ান বলে উঠল, জিসান কই রে, ওকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না। জিসানের কথা শুনে আরিয়ানও বলে উঠল, ঠিক বলছিস, ওকে ছাড়া আড্ডা জমে না। ওদের কথা শুনে নূর বলে উঠল, আমি গিয়ে জিসান ভাইয়াকে ডেকে আনছি। ঠিক আছে যা, আরিয়ান। তারপর নূরও আর কিছু না বলে চুপচাপ চলে গেল। খুঁজতে খুঁজতে নূর চলে গেল আমাদের রুমে। আমাদের খেলার মাঝখানে নূরকে দেখে অবাক হলাম আমরা। তারপর আমি নূরকে বলে উঠলাম, আসো, তুমিও খেলবে আমাদের সাথে। ও মাথা নাড়াল। ব্যাস, হয়ে গেছে। আমরা 5 জন মিলে আবার গল্প শুরু করে দিলাম। আমাদের হাসাহাসি দেখে এক প্রকার বলেই গেছে আরিয়ান ওকে কি বলেছিল। এদিকে বেশ কিছুক্ষণ পর আরিয়ান নূরকেও রুমে আসতে না দেখে অবাক হয়ে বলল, একটাকে খুঁজতে আনতে বলেছিলাম, এখন দেখি ও নিজে নিখোঁজ হয়ে গেল। ঠিক বলছিস, গেল কই ওরা? সায়ান, চল গিয়ে দেখি, তুলি। তারপর আর কি 3 জন মিলে একসাথে বের হয়ে গেল রুম থেকে। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। জিসানের মুখে এমন গান শুনে হাসলাম আমরা। তারপর আমি হেসে বলে উঠলাম, কি যে বলেন ভাইয়া, শুধু পাগলের খেলার সাথে পাগলিরাও আছে তো? আমার কথা শুনে হাসল জিসান ভাইয়া, তারপর বলল, যেমন তুমি। জিসানের কথা শুনে আমি একটা রাগী লুক নিয়ে বললাম, এটা কি বললেন আপনি ভাইয়া? আমি পাগলি? আমার মতো এত সুন্দর ইনোসেন্ট মাইয়াডারে আপনি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলেন একটা ইনোসেন্ট লুক নিয়ে? হাসল জিসান। তারপর বলল, তুমি আসলেই একটা পাগলি। আমি পাগলি হইলে আপনিও পাগল। আমার কথা শুনে হাসল রুহি, নূর, তিশাও। অবাক চোখে তাকিয়ে আছে আরিয়ান, সায়ান আর তুলি আমাদের দিকে।
হয়তো তারা বিশ্বাস করতে পারছে না জিসান আর নূর আমাদের এইভাবে হাসাহাসি করবে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে আমরা পাঁচজনই ভালো বন্ধু হয়ে গেছি। আমাদের খেলার মাঝখানে আরিয়ান আমাদের সামনে এসে বলল, তোরা এখানে কি করছিস? আচমকা আরিয়ানের কথা শুনে আমরা সবাই আমাদের খেলা বন্ধ করে ওনাদের দিকে তাকালাম। ওনাদের দেখে জিসান বলে উঠল, তোরাও আয়, সবাই মিলে লুডো খেলি। জিসানের কথা শুনে তুলি ঠাসস করে বলে উঠল, এই ফালতু গেম আর ফালতু মেয়েদের সাথে আমি খেলি না। তুলি আফার কথা শুনে ঠাসস করে মেজাজটা গরম হয়ে গেল আমার। রেগে বললাম, আমি স্টার, এই তো মিস তুলোর বস্তা। দিলেন তো এত সুন্দর মুডটারে নষ্ট করে। আসলে আপনি কোনোদিন ভালো হবেন না। আমরা ফালতু আর আপনি হলেন ফতুয়া। আর আপনাদের কে ডাকলো এখানে খালি খালি আমাদের সুন্দর মোমেন্টটা নষ্ট করে দিতে? যত সব ফাউল টাইপের আফা। আমার কথা শুনে তুলি রেগে বলল, আমি কিছু বলতে যাব তার আগেই জিসান ভাইয়া বলে উঠল, তুলি তুই থামো, অকারণে ওদের নিয়ে বাজে মন্তব্য করিস কেন? তুই আর তোদেরকে বলছে এখানে আসতে, আর আসছিস ভালো কথা, তোর ভালো লাগেনি তুই চলে যা, অকারণে ওদের নামে বাজে কথা বলিস কেন তুই? জিসানের কথা শুনে তুলি তো রেগে আরো আগুন হয়ে গেল। তারপর বলল, তুই ওদের জন্য আমার সাথে ঝগড়া করছিস? এখানে ঝগড়া করার কোনো বিষয় নয়, যেটা সত্যি তাই বলছি। জিসান। ওদের এই কথার মাঝখানে আরিয়ান বলে উঠল, আমরাও খেলব। আমরা খেলব না। ফালতু মেয়েদের সাথে কেন খেলবেন? আমার কথা আরিয়ান দমক দিয়ে বলল, শাট আপ। কথায় কথায় খালি পারে শাট আপ শাট আপ। যত সব ফালতু পাবলিক। কি না কিছু না। তারপর আর কি শেষমেশ আর কোনো কিছু না বলে আমরা খেলা শুরু করে দিলাম। আমরা তিনজন আর ওনারা তিনজন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল আমাদের। প্রচুর হাসি ঠাট্টার মধ্য দিয়ে চলছে আমাদের খেলা। এদিকে আমাদের এত আনন্দ সহ্য হচ্ছিল না তুলির। ভিতরে ভিতরে প্রচুর রেগে গেল। তুলি রেগে আগুন হয়ে বাড়ি মারল কারেন্টের সুইচের সাথে সাথে রুম অন্ধকারে ডুবে গেল। এদিকে পুরো অন্ধকারে ডুবে যাওয়ার সাথে আমার চোখ মুখ কালো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগল। শ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে এখনই। এদিকে তিশা রুহি দুজনেই বুঝে গেছে এখন কি হতে চলেছে। তিশা তাড়াতাড়ি দৌড়ে এসে আমার মাথা ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না, চোখ বন্ধ করে রাখো। ওর কথা শুনে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দিলাম। এটা হলো আমার একটা দুর্বলতা। অন্ধকার রুম আমার একদম সহ্য হয় না। ছোটবেলা থেকেই এই জিনিসটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো আমার কাছে অন্ধকার রুম। আর আমার এই সমস্যা সম্পর্কে তিশা রুহি জানে। তাই তিশা আমায় জড়িয়ে ধরল। বর্তমানে তিশা রুহিকে বলছে, কি করছিস তুই, তাড়াতাড়ি রুমের লাইট জ্বালা। রুহিও অস্থির হয়ে পড়েছে, কারণ এর আগেও এমন একটা মুহূর্তে পড়েছিল তিশা আর রুহি। সেদিন সন্ধ্যায় পর গিয়েছিল রুহি আর মিম তিশাদের বাসায়, তখন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে মিম পুরো পাগলের মতো বিহেভ করেছিল। শেষে এমন হয় যে ও অজ্ঞান হয়ে যায়। আর ওর ঠিক হতে পুরো একদিন সময় লেগেছিল। এদিকে আমার অবস্থা খারাপ হতে লাগলো, চোখের সামনে কিছু ছায়া এসে গ্রাস করল মনে হয় আমায়। আমি তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে উঠলাম, অন্ধকার কেন এখানে? আমার খুব কষ্ট হচ্ছে তিশা, তাড়াতাড়ি কিছু কর। কানের পাশে সব ভনভন করছে, মাথা ঘুরাচ্ছে।
তিশা আমার কানের পাশে এসে বলল, ধৈর্য ধর, এখনই সব ঠিক হয়ে যাবে, প্লিজ অজ্ঞান হোস না, এখনই ঠিক হয়ে যাবে সব। কিন্তু তিশার এই সান্ত্বনা আমার একদম সহ্য হচ্ছে না। এদিকে আরিয়ান, সায়ান, জিসান, নূর, তুলি পাঁচজনই অবাক হচ্ছে, তারা হয়তো কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। হঠাৎই রুহি পুরো রুমে লাইট জ্বালিয়ে দিল। সবাই আমার অবস্থা দেখে হয়তো অবাক হয়ে গেছে। চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, আর মিম এমনভাবে তিশাকে জড়িয়ে ধরে আছে যেভাবে একটা ছোট্ট বাচ্চা ভয় পেলে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এদিকে হঠাৎ লাইট জ্বালিয়ে দেওয়াতে ধীরে ধীরে নিজেকে শান্ত করতে লাগলাম আমি। চোখ বন্ধ করে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আমি। এদিকে এতক্ষণ পর জিসান বলে উঠল, কি হয়েছে ওর? আসলে ওর অন্ধকার রুমে খুব ভয় হয়। ও অন্ধকার রুম একদম সহ্য করতে পারে। সময় মতো আলো না জ্বললে ও হয়তো এখনই অজ্ঞান হয়ে যেত। ভাগ্য ভালো লাইট জ্বলে উঠেছিল। তিশা কেন ভয় পায় ও অন্ধকার রুম? সায়ান তা তো জানি না ভাইয়া, শুধু এতটুকু জানি ও অন্ধকার রুমকে ভয়ঙ্কর কিছু মনে করে। কেন করে তা জানা নেই। রুহি এদিকে আরিয়ান শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইল লাল মরিচের মুখের দিকে। এই প্রথম হয়তো আরিয়ান এতটা ভয় আর ঘাবড়ে যেতে দেখল মেয়েটাকে। যে মেয়ে গাছ থেকে নিচে কিভাবে নামবে সেটা নিয়ে কোনো রকম চিন্তা ভয় ছিল না। সে মেয়ে অন্ধকার রুমকে এতটা ভয় পেয়ে চুপসে গেল ভাবতেই পারছে না আরিয়ান। ধীরে ধীরে পুরো পরিবেশটাই শান্ত হয়ে গেল। হই হুল্লোড় সব নিমিষেই শেষ হয়ে গেল। সবাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে রুম থেকে চলে যেতে লাগল। আর আমি এখনো ঘাবড়ে তিশাকে জড়িয়ে ধরে আছি। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান দরজার কাছ পর্যন্ত গিয়ে আরেকবার আমার দিকে তাকিয়ে চলে গেল বাহিরে। তার হয়তো এখনো বিশ্বাস হচ্ছে না বিষয়টা। সেদিন রাতে সবাই সুন্দরভাবে ঘুমিয়ে পড়লেও আরিয়ান ঘুমাতে পারল। চোখ বন্ধ করলেই লাল মরিচের ভয় পাওয়ার লুকটা ভেসে আসছে সামনে। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সোজা দৌড়ে রুম থেকে নিচে নামলাম আমি। কারণ তিশা রুহি দুজনেই নিচে আমার আগেই চলে এসেছে। রান্নাঘরে কাজ করছিল রুহি আর তিশা, আর সোফায় বসেছিল সায়ান, জিসান, নূর, তুলি, আরিয়ান। আমাকে এইভাবে দৌড়াতে দেখে অবাক হয়েছে হয়তো তারা। রান্নাঘরে ঢুকে সোজা ওদের সামনে গিয়ে বললাম, ওই সাতচুন্নিরা, তোরা একা একা আসলি কেন? আমায় ডাকলি না কেন? না, এমনি তুই ঘুমিয়েছিলি তাই আর কি। ওহ, এমন সময় দাদুভাইও আসলো নিচে। আমায় দেখে বলল, আরে ময়না পাখি, তুমি ওখানে কি করছো? এখানে আসো। আমিও দাদুভাইয়ের কথা শুনে হাসলাম। তারপর দৌড়ে গিয়ে দাদুভাইকে জড়িয়ে ধরে বললাম, তুমিও চলে এসেছ, চলো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। হুম, তা এখন তুই সুস্থ তো? দাদুভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কি সব বলছো তুমি? আমার আবার কি হবে? আমার কথা শুনে হয়তো সবাই অবাক হল। আমি সবার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে বলে উঠলাম, কি হলো আপনাদের এভাবে তাকিয়ে থাকার কি আছে? তোমার সত্যি কিছু মনে নেই জিসান? কি মনে থাকবে ভাইয়া? এমন সময় তিশা এসে বলল, আরে ওনারা তোর সাথে মজা করছে। ও মজা করছিলেন? এমন সময় জিসান বলে উঠল, হুম, মজা করছিলাম, চলো তো, জাস্ট প্যারা নাই, চিল। আমি হাসলাম জিসান ভাইয়ার কথা শুনে। তারপর আমিও বলে উঠলাম,
একদম ঠিক বলেছেন ভাইয়া, কোনো প্যারা নাই, জাস্ট চিল। তারপর হাসতে হাসতে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর পুরো জায়গায় হাসাহাসিতে ভরিয়ে দিলাম আমি আর জিসান ভাইয়া। একটা সময় আমরা 7 জনই ভালো বন্ধু হয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি আর প্রচুর মজা। এদিকে আরিয়ান ভিতরে ভিতরে জেলাস ফিল করছে, কারণ লালমরিচ একটু বেশি জিসানের সাথে ফ্রি হয়ে গেছে, যেটা মোটেও ভালো লাগছে না আরিয়ানের কাছে। কিন্তু কেন লাগছে না তা সে নিজেও জানে না। এদিকে আমরা সবার ভালো বন্ধু হতে পারলেও তুলির আফার হতে পারলাম না। সে মোটেও আমাদের সহ্য করতে পারে না। আর হুটহাট করে আরিয়ানের সাথে মিশামিশি তার তো একদমই পছন্দ হয় না। যেমন হুট করে পড়ে গেলে আরিয়ান তাকে ধরে ফেলে, তাই সে মনে মনে একটা ফন্দি আঁটল মিমকে শায়েস্তা করার জন্য। আর সেটাই হয়তো তুলির ভয়ঙ্কর রূপ প্রকাশ করাবে। বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবে জিসান আর সায়ান। আরিয়ানকেও বলেছিল, কিন্তু সে এই মুহূর্তে ব্যস্ত আছে, তাই সে পড়ে খেলবে। তাই সে মোবাইল হাতে বসে আছে একটা চেয়ারে। আর আরিয়ানের কাছ থেকে কিছুটা দূরে বসে আছে তিশা, রুহি আর নূর। তারা খেলা দেখতে ব্যস্ত। প্রথম টসে জিসান জিতে গেল, আর সে প্রথমে ব্যাটিং করবে। সময়টা বিকেলবেলা, কম করে হলেও 5:00 বাজে। জিসান একটা ওয়েজনা মার্কা মুখ নিয়ে ব্যাটটা হাতে নিয়ে দাঁড়ালো, আর সায়ান বোলিং করবে। আর কিছু 10 বছরের বাচ্চারা চারিদিকে ফিল্ডিং দিচ্ছে। সায়ান জিসানকে বলে উঠল, তুই রেডি তো? জিসান একটা অ্যাটিটিউড মার্কা লুক নিয়ে বলল, হুম, দেখবি প্রথম বলেই 6। জিসানের কথা শুনে সায়ান বলে উঠল, ঠিক আছে, আগে মার তো, তোর দৌড় কতদূর জানা আছে আমার। প্রথম বল করতেই জিসান ব্যাট রেখে দৌড়, কারণ বলটা খুব স্পিডে আসতেছিল। জিসানের এমন কাণ্ড দেখে তিশাসহ ওখানে উপস্থিত সবাই হেসে দিল। জিসান সবার হাসি দেখে পুরো মাঠ ঘুরে দৌড়ে এসে জায়গায় দাঁড়িয়ে বলল, এত হাসার কি আছে, আমি একটু ব্যায়াম করছিলাম। জিসানের কথা শুনে হাসল সায়ান। তারপর বলল, ঠিক আছে, এইবার রেডি তো? হুম। সায়ান আবারও দৌড়ে এসে বল করতে যাবে, এমন সময় জিসান হাত দিয়ে সায়ানকে থামতে বলল। সাথে সাথে সায়ান থেমে গেল। তারপর বলে উঠল, কি হলো আবার? দাঁড়া, এক গ্লাস পানি খেয়ে নি। এই বলে জিসান দিল আবার দৌড়। সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়াল। তারপর আরিয়ানের পাশে থাকা টেবিলের উপর জগ থেকে এক গ্লাস ঢেলে ঢক ঢক করে পানি খেয়ে জিসান আবার দৌড়। জিসানের কাজে মজা নিচ্ছে সবাই। জিসান নিজেও মজা পাচ্ছে। জিসান আবার ব্যাট নিয়ে দাঁড়াতেই সায়ান বলে উঠল, তুই কি খেলবি নাকি আমরা চলে যাব? সায়ানের কথা শুনে জিসান বলে উঠল, আরে দাঁড়া, একটু সময় দে, দেখবি প্রথম বলে 6। হুম, বুঝতে পারছি, এখন বল করি। হুম। সায়ান আবারও দৌড়ে বল করে আসতে লাগল। প্রথম বলে জিসান বল দেখতেই পেল না, মারবে কি? জিসান কাণ্ডে সবাই হাসছে। জিসান একটু মিন মিন করে বলল, এত হাসার কি আছে? তুই কি আদৌ খেলা জানিস? এই রকম অনেকে অনেক কিছু বলছে জিসানকে। জিসান শুধু মাথা নিচু করে রয়েছে। এদিকে সবাই জিসানকে নিয়ে হাসাহাসি করছে, যা তিশার মোটেও ভালো লাগছে না। কেন লাগছে না ও নিজেও জানে না। অটোমেটিক তিশার মুখ থেকে বেরিয়ে আসল, মিস্টার মাল্টিপ্লাক, অল দ্য বেস্ট। এদিকে হঠাৎ তিশার কথা শুনে জিসান তো অবাক। কি বলল অল দ্য বেস্ট? মুহূর্তেই জিসানের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা চলে আসল। এই বলে সে পুরো জোশে ব্যাট নিয়ে দাঁড়াল।
আর হাতের ইশারায় সায়ানকে বলল, বল করতে। সায়ানও হেসে আবারও দৌড়ে এসে বল করল। সবাই এই মুহূর্তে জিসানের ব্যাটিংয়ের দিকে মন দিল। তিশা, রুহি, নূর এমনকি আরিয়ানও। এইবার জিসান পুরো ফিল্মের হিরোদের মতো নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে ব্যাট দিয়ে বলটাকে হিট করল, সাথে সাথে বল উড়ছে আকাশে। এদিকে সবাই পুরো হা হয়ে গেল জিসানের কাজে। তিশার অল দ্য বেস্টের পাওয়ার এতটা হয়তো জিসান নিজেও জানত না। জিসান পুরো জোশ নিয়ে বলল, কি বলেছিলাম 6 মারব, মারছি দেখছিস সায়ান, আই এম সো জিন্সের প্যান্ট থুককু জিনিয়াস। এই বলে সবার মুখের দিকে তাকাতে জিসান অবাক, কারণ সবাই একটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে তার দিকে। জিসান সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো তোদের, মুখের অবস্থা এমন কেন হয়ে গেছে? জিসানের কথা শুনে সায়ান চেঁচিয়ে বলে উঠল, তুই গিয়ে এখন বল নিয়ে আয়। কেন আমি বল আনব? তুই বল কোথায় মারছিস দেখেছিস? কোথায়? ফ্ল্যাশব্যাক। জিসান এত স্পিডে বল আকাশে মারছে যে বল সোজা গিয়ে ছাদে থাকা একটা রুমের মধ্যে কাচের জানালা ভেঙে ভিতরে ঢুকে গেছে। সায়ানের ডাকে জিসান তার ফ্ল্যাশব্যাক থেকে বাহিরে বেরিয়ে আসল। কোথায় গেছে বুঝতে পেরেছিস, এখন তুই গিয়ে বল আনবি। আমি পারুম না, তোর ফিল্ডিং এরা কি করছিল? তুই যাবি না মানে তুই মারছস, তুই আনবি। আমি পারুম না জিসান। তুই পারবি সায়ান। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আর ওদের এই ঝগড়া দেখে আরিয়ান হাসতে হাসতে গিয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোদের কাউকে আনতে হবে না, আমি যাচ্ছি। এই বলে আরিয়ান হাঁটা দিল। আর বাকি সবাই অপেক্ষায় আছে কখন আরিয়ান বল নিয়ে আসবে। এদিকে তুলি মনে মনে এক সাংঘাতিক বিষয় ভেবে রেখেছে। এই মুহূর্তে সে মিমকে খোঁজার জন্য ব্যস্ত। ফোনে কথা বলছি আমি আমার বড় ভাই রিয়াদের সাথে। অনেকদিন হয়েছে এখানে এসেছি, কিন্তু খুব একটা কথা হয়নি মা বাবার সাথে। আজকে শুধু মায় এখানে আসতে পেরেছি ভাইয়ার জন্য। ভাইয়ার সাথে কথা বলছি এমন সময় পিছন থেকে ডাক দিল কেউ আমায়। পিছন ঘুরে তুলি আফারে দেখে আমি তো অবাক। আমায় ডাকছে, আজকে সূর্য কোন দিকে যাচ্ছে? তুলি আফার ডাক শুনে আমি ভাইয়াকে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার সাথে পরে কথা বলছি। আর খুব তাড়াতাড়ি আমরা ঢাকা বেক করছি। তুমি আর অল্প কিছুদিন আব্বুকে ম্যানেজ করো। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমায় জানাবি কিন্তু। ঠিক আছে, ওকে, বাই ভাইয়া। বাই। ফোনটা কেটে আমি চলে গেলাম তুলি আফার কাছের। আমি কাছে আসতেই আপু বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওকে বলুন। এখানে নয়, ছাদে চলো। ছাদে কেন? আরে চলো না, আমি জানি তুমি আমায় খুব একটা পছন্দ করো না, তাই হয়তো। নরম স্বরে, না তেমন কিছু নয়, ঠিক আছে চলুন। তারপর আমি আর তুলি আফায় চললাম ছাদের উদ্দেশ্যে। ছাদের উপরে থাকা সেই ফাঁকা আর অন্ধকার রুমটায় দাঁড়িয়ে আছে আরিয়ান। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে সেহেতু আরও অন্ধকার হয়ে আছে রুমটা। আরিয়ান তার ফোনটার লাইট অন করে বল খুঁজতে লাগল। তারপর চলে গেল রুমটার ভিতরে। রুমটায় আছে পুরনো সব আসবাবপত্র দিয়ে ভরা। পুরো রুমটায় ময়লা আর মাকড়সার জালে ভরা। দেখে বোঝাই যাচ্ছে এখানে কেউ তেমন একটা আসে না। আরিয়ান ঢুকতে ঢুকতে ভিতরে ঢুকে গেল। আশেপাশে তাকিয়ে কোথাও বল পেল না আরিয়ান। আরও একটু খোঁজাখুঁজি করতে লাগল আরিয়ান। হঠাৎই চোখ পড়ে গেল আরিয়ানের একটা ভাঙা আলমারির নিচে বলটা ঢুকে পড়েছে। আরিয়ান তা দেখে নিচু হয়ে বলটা বের করতে লাগল।
কিছুক্ষণের মধ্যে বলটা পেয়ে গেল। বলটা নিয়ে বের হতে যাবে এমন সময় কারো মুখের আওয়াজ শুনে থেমে যায় আরিয়ান। আচ্ছা শোনো, তুমি এই রুমটাতে বসো, আমি একটু আসছি কিছু খাবার নিয়ে। তুলি, কেন খাবার লাগবে কেন? আরে খেতে খেতে কথা বললে তোমার ভালো লাগবে। কি এমন বলবা যে খেতে খেতে শুনতে হবে? তুমি এত প্রশ্ন করো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ছাদে বসি। না ছাদে নয়, তুমি ওই রুমটায় ঢুকো। না আমি যাব না। আরে কিছু হবে না, এই বলে এক প্রকার জোর জবরদস্তি করে তুলি আমায় ওই রুমটার ভিতরে ঢুকালো। তারপর সামনে থেকে দরজা বন্ধ করে দিল। তুলি যে এমন একটা কাজ করতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। আমি দরজা ভিতর থেকে বাড়ি মারতে মারতে বললাম, তুমি দরজা কেন বন্ধ করে দিলে? কারণ আজ সারা রাত তুই একা এই অন্ধকার রুমে থাকবি। প্লিজ আপু এমন করো না, আমার যে অন্ধকার রুমে খুব ভয় হয়। তার জন্যই তো তোকে এখানে রেখে যাচ্ছি। প্রচুর জ্বালিয়েছিস তুই আমায়। আমার বন্ধুদের তুই নিজের বশে করেছিস, এমনকি আরিয়ানকেও নিজের করে নিতে চাস তুই। তুলির কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। কি বলছেন উনি? আমি আরিয়ানকে নিজের করে নিতে চাই? এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। এই বলে তুলি চলে গেল। এই মুহূর্তে সে খুব আনন্দে আছে। নাচতে নাচতে গিয়ে নিজের রুমের বিছানায় বসে পড়ল। খুব ভালো লাগছে তার। হুট করেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তুলি তার মাথাটা ধরে আহ করে চিৎকার দিয়ে উঠল। তারপর তাড়াতাড়ি ঔষধ খেয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। খুশিতে নাচতে ইচ্ছে করছে তার। এই ভেবে সে ঘুম। এদিকে লাগাতার দরজায় বাড়ি মেরে ক্লান্ত আমি। চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে আমার। মাথার ভিতর ভন ভন শব্দ করছে, হাত থেকে মোবাইলটা পড়ে গেল। চারিপাশ ঘুরছে ভীষণ। এখন কি করব আমি? সবকিছু অসহ্য লাগছে আমার। কে বাঁচাবে আমায়? এই ভেবে নিচে বসে পড়লাম আমি। শ্বাস নিতেও কষ্ট শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। জোরে জোরে শ্বাস নিচ্ছি আর বলছি, মিস্টার প্লিজ কেউ আলো জ্বালাও, আমি আর নিতে পারছি না। চেঁচিয়ে। এমন সময় কারো কণ্ঠ ভেসে আসল কানে। সে বলছে, লাল মরিচ ধৈর্য ধরো, কিছু হবে না। আরিয়ান তার হাতের লাইটটা জ্বালিয়ে সামনে এসে বসল আমার। তাকে দেখেই হুট করে জড়িয়ে ধরলাম আমি। তারপর বলে উঠলাম, প্লিজ আমায় এখানে একা ফেলে যাবেন না। আমার এই অন্ধকার একদম সহ্য হয় না। চারপাশ ঘুরছে। প্লিজ তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করুন, না হলে এখনই দম বন্ধ হয়ে আমি মারা যাব। ওই তুলি আফায় আমায় এখানে আটকে চলে গেছে, জোরে জোরে শ্বাস নিয়ে। এদিকে আরিয়ান পড়ে গেল মহা বিপদে। এখন কি করবে সে? সে ভাবতেও পারছে না তুলি এইরকম একটা জঘন্য কাজ করতে পারে। আরিয়ান আমার মাথা হাত দিয়ে বলল, ঠিক আছে তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এই বলে আরিয়ান ফোনটা হাতে নিল। জিসানদের কল করবে তার আগেই ফোনটা ঠাসস করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে পুরো রুম একদম কুটকুটে অন্ধকার হয়ে গেল। এই মুহূর্তে আরিয়ান আরও ঘাবড়ে গেল। এখনই ফোনটা বন্ধ হওয়া লাগল। আমার একদম সহ্য হচ্ছে না আর এই অন্ধকার রুম। চারপাশ সব ঘুরছে। মাথার চারপাশ ঘুরছে। শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। এদিকে আরিয়ান আমি এতটা শান্ত হয়ে যাওয়াতে ঘাবড়ে গেল সে। আরিয়ান আমায় ধরে সামনে এসে বলল, কি হলো তোমার, এতটা শান্ত কি করে হয়ে গেলে? আরিয়ানের কথা কানে ভাসছে আমার।
কিন্তু শ্বাস নিতে পারছি না, তাই আমি কথা বলতেও পারছি না। তারপরও একঝাঁক কষ্ট নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, মিস্টার, আমি শ্বাস নিতে পারছি না, এখানে অনেক অন্ধকার, আমি হয়তো এখনই মারা যাব। আমার কথা শুনে আরিয়ানের বুকের ভিতরটা দক করে উঠল। এসব কি বলছে ও? না না, এমনটা হতে পারে না। আমি যে ওকে নিজের থেকে বেশি চাই। এই মুহূর্তে আরিয়ান বুঝে গেছে এই কয়েকদিন কেন রাতে সে ঘুমাতে পারত না, কেন লালমরিচ জিসানের সাথে কথা বললে জেলাসি ফিল হয়। কারণ সে যে ভালোবেসে ফেলেছে লালমরিচকে। এখন এই ভালোবাসার মানুষকে কষ্ট পেতে একদমই সহ্য হচ্ছে না আরিয়ানের। এসব নানা কিছু ভেবে ভাবছে আরিয়ান। এদিকে আমার অবস্থা শেষ। শ্বাস নিমিষেই বন্ধ হয়ে যাবে আমার। আমি আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বলে উঠলাম, প্লিজ কিছু করুন, আমি আর নিতে পারছি না। ব্যাস, আর কিছু মনে নেই। আমি আরিয়ানকে জড়িয়ে ধরেই অজ্ঞান হয়ে গেলাম। এদিকে আমার হাত আলগা হতেই আরিয়ান বুঝে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি। আরিয়ান নিজের উপর নিজেই এই মুহূর্তে বিরক্ত। ফোনটাকে ইচ্ছে করছে ভেঙে টুকরো টুকরো করে দেই। তবে এতটুকু বিশ্বাস ছিল কিছুক্ষণের মধ্যেই তাকে খুঁজতে সবাই এখানে চলে আসবে। এই আরিয়ান আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না তোমার। আর তুলির উপর প্রচণ্ড বেগে রেগে গেছে আরিয়ান। সে ভাবতেই পারছে না তুলি এমন কিছু করবে। এদিকে তিশা রুহি পুরো বাড়ি খুঁজতে লাগল মিমকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তাকে। পুরো বাড়িতে মিমকে খোঁজার হট্টগোল পড়ে গেল। সবাই এতটাই ব্যস্ত হয়ে গেল যে আরিয়ান যে ছাদে গেছে সেটা তাদের মাথা থেকে বেরিয়ে গেছে। সবাই ভাবছে তাদের মতো আরিয়ানও মিমকে খুঁজছে। আর অন্যদিকে তুলি মাথা ব্যথার ঔষধের জায়গায় ঘুমের ঔষধ খেয়ে বেঘোরে ঘুমোচ্ছে। সে হয়তো জানেই না তার ছোট্ট ভুলে কতটা সর্বনাশ হয়ে যাবে। আর সেই সর্বনাশে তার নিজের ক্ষতি বেশি হবে। পরের দিন সকালে চলবে।